কি হয়েছে ছোট? এভাবে চিৎকার করে ডাকছো কেন? কি হলো, জবাব দিচ্ছ না যে? যাই গিয়ে দেখি তো। ছোট, এই ছোট, এভাবে চিৎকার করে কেন ডাকছিস? তোকে তো বলেছিলাম রাজকন্যাকে ডেকে প্রাসাদে আসতে। কি যে করিস তোরা! বড় রানী আপন মনে কথা বলতে বলতে চলে গেলেন বাগানের দিকে। ছোট রানী তখনও কাঁদছিল, আর রাজকন্যা মায়ের চুলগুলো কেমন প্রাণহীন হয়ে পড়ে রইল। আমি এখন কি করব, কি বলবো আমি মহারাজকে? মহারাজের আদরের রাজকন্যা মায়ের কিছু হলে মহারাজ তা কিভাবে সহ্য করবেন? কি হয়েছে এখানে? মায়া, মায়া এভাবে শুয়ে আছে কেন? আহ, কেমন করে ওর গায়ের রং নীল হলো? ছোট, কি করেছিস ওর সাথে? মায়া, ওঠ মায়া। বিশ্বাস করো বড়দি, আমি কিছুই জানতাম না। আমি তোমার সাথে হেসেলে খাবারের আয়োজন করছিলাম, কিন্তু মায়াকে ডাকতে এসে দেখি সোনার প্রতিমা পথের ধুলোয় লুটিয়ে পড়ে আছে। তোমরা সব বাজে কথা এবার বন্ধ করো। তুমি রাজকন্যাকে ভালোবাসার অভিনয় করেছো এতদিন, কিন্তু আজ তো তুমি হাতে নাতে ধরা পড়ে গেছো। আজ আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না। বড় রানী, মায়াকে আপনারা যতটা ভালোবাসেন আমিও ঠিক ততটাই ভালোবাসি। আমি মা হয়ে কেমন করে ওর ক্ষতি চাইতে পারি? মা হওয়া কি এত সহজ? তুমি ইচ্ছে করেই আমাদের রাজকন্যাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছো। তুমি অন্যায় করেছো, এর শাস্তি তুমি পাবে। প্রাসাদের বাগান থেকে চিৎকার গিয়ে পৌঁছালো রাজার কানে। সে বড় রানীর গলার স্বর শুনে দ্রুত বাগানে এলেন। বড় রানী, কি হচ্ছে এসব? রানীদের গলার আওয়াজ কক্ষের বাইরে থেকে গোটা রাজ্য গিয়ে পৌঁছাচ্ছে কেন? কি এমন হয়েছে যার জন্য এত কথা কাটাকাটি চলছে? কি ব্যাপার, তোমরা চুপ করে গেলে কেন? কেউ তো বলো কি হয়েছে। বড় রানী রাজাকে সবটা খুলে বলল, যদিও বড় রানী যা বলল সবটাই তার অনুমান মাত্র। এদিকে ছোট রানী যা দেখেছে তাই সে বলল। সব শুনে রাজা বলল, ছোট রানী, তুমি কি তোমার পক্ষে কোনো সাক্ষী জোগাড় করতে পারবে? না মহারাজ, আশেপাশে তখন কেউই ছিল না। আমি এসে যা দেখেছি তাই জানালাম আপনাকে। কেন এমন করলে ছোট রানী? তোমাকে আমি বিশ্বাস করতাম, ভালোবাসতাম সকলের চেয়ে বেশি, আর তুমি কিনা আমার কাছ থেকে আমার সুখ আনন্দ সব কেড়ে নিলে। কেন এমন করলে? আমি কিছু করিনি মহারাজ, একবার আমাকে বিশ্বাস করুন। রাজকন্যা মায়া তো আমারই মেয়ে। আমি প্রমাণ করে দেব মহারাজ, আমি এমন কাজ করতেই পারি না। বেশ, তুমি প্রাসাদের বাইরে বেরিয়ে যাও আর নিজের সমক্ষে সাক্ষীর ব্যবস্থা করো। যাও, আমি তোমাকে আর দেখতে চাই না। তাই তোমার আর প্রাসাদে থাকার কোনো প্রয়োজন নেই। আমি মিথ্যা অপবাদ নিয়ে চলে যাচ্ছি মহারাজ, কিন্তু আমি ঠিকই ফিরে আসব। আমার রাজকন্যা মায়ের আমি কিচ্ছুটি হতে দেব না, আর এটাও প্রমাণ করে দেব আমি নির্দোষ ছিলাম। রাজকন্যা মায়ের মাথায় হাত বুলিয়ে ছোট রানী কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। কিন্তু মহারাজ কিছুতেই বিশ্বাস করতে পারলেন না যে ছোট রানীর মতো বিচক্ষণ কেউ কখনো এমন কাজ করতে পারে। মহারাজ, মহারাজ এখন কি হবে? আমাদের কন্যাকে কেমন করে বাঁচাবো মহারাজ? এই, কে আছো? রাজকন্যাকে তার কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। রাজবৈদ্য মশাইকে খবর দাও, তাকে এক্ষুনি রাজবাড়িতে আসতে বলো। তুমি কেঁদো না বড় রানী, সব ঠিক হয়ে যাবে। ওদিকে সন্ন্যাসিনী আড়াল থেকে সব দেখছিল। সে তো ভীষণ খুশি হলো, কারণ সে কখনোই প্রাসাদের কাউকে সুখী দেখতে চায়নি। আমার আজ সকল ইচ্ছে পূর্ণ হয়েছে, সকল বাসনা আজ সত্যি হতে চলেছে। আমি সব সময় চেয়েছি রাজার সুখ যেন উড়ে যায়, আর আজ তাই হলো। দেখি এবার রাজা কোন দিক সামলায়। একদিকে রাজার প্রিয়তমা ছোট রানী, আর অন্যদিকে নিজের প্রাণের চেয়ে প্রিয় কন্যা। দেখি রাজা কি করে সামলায়। ওদিকে রাজকুমার রাজকন্যা মায়াকে একবার চোখে দেখার পর থেকে তার বারবার কেবল রাজকন্যার কাছে যেতে ইচ্ছে করছে। সে যেন সবখানে রাজকন্যাকেই দেখতে পাচ্ছে। রাজকন্যা মায়া, সোনার মতো রূপ, গোলাপের মতো চুল,
কি হলো তোমার রাজকুমার? একা একা কার কথা বলছো? খামাখা আমার কেন সোনার মতো রূপ আর গোলাপের মতো চুল হতে যাবে? আজ কি প্রথম আমাকে দেখছো? ওহ তুমি, আমি তো ভাবলাম। আরে বন্ধু, কি ভাবলে সেটাই বলো না। কার কথা ভেবে তোমার নাওয়া খাওয়া বন্ধ হলো? আমি একটু শুনি। আছে নাকি তেমন সুন্দরী কোনো রাজকন্যা? ওসব কিছু নয়। শিকারে এসে তো একটা বাঘ একটা হরিণেরও দেখা পেলাম না। প্রাসাদে গেলে তো সবাই হাসাহাসি করবে, তখন কি হবে? তোমার শুধু বড় বড় কথা। আরে ধুর, রাজপুত্র যে কি বলে, প্রাণী হত্যা তো মহাপাপ। আমরা এমন পাপ করতেই পারি না। তবে হঠাৎ করে একটা হরিণ সামনে পড়লে সেটা অন্য কথা। তাছাড়া শিকার পায়নি তো কি, একটা পেয়েই যাব। তখন সেখানে বাঘের হালুম শুনতে পাওয়া গেল। রাজকুমার এবার তার বোকা বন্ধুকে সাহস দিতে শুরু করলো। ওরে বাবা, বাঘ! ওরে বাবা রে! আরে বন্ধু, ভয় কেন পাচ্ছ? আমরা তো শুধু বাঘের ডাক শুনতে পেয়েছি, এখনো তো আমাদের কাছে আসেনি। তবে এলেও বা কোনো অসুবিধা তো নেই। তোমার তো বাঘ শিকার করতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ মানে মানে না মানে ইয়ে আর কি। ওদিকে ছোট রানী মহারাজের কথায় ভীষণ দুঃখ পেল, আর কাঁদতে কাঁদতে কখন যে সে পথ হারিয়ে বনের মধ্যে এসেছে সে বুঝতেই পারেনি। এ তো এক বিশাল বন, আমি এখানে কেমন করে এলাম? এ কি, পেছনে সামনে সব দিকে তো জঙ্গল আর জঙ্গল। আমি এখান থেকে কেমন করে বের হব? কেমন করে আমি প্রমাণ নিয়ে ফিরবো রাজার কাছে? আমি যে এই দোষ করিনি। হায় সৃষ্টিকর্তা, তুমি তো সবই জানো, তুমি আমাকে পথ দেখাও। ওদিকে রাজকন্যাকে রাখা হলো একটি কাচের বাক্সে। 6 রানীর চোখের পানি তখন আর শুকায় না। মহারাজকে মেঝেতে বসে থাকলেন। রাজকন্যা মায়া এখনো বেঁচে আছে, শুধু তার শরীরে কোনো সাড়া নেই। এ কোনো সাধারণ বিষ নয়, বরং এত তীব্র বিষ যে রাজকন্যার প্রাণও চলে যেতে পারত। তবে বিধাতা তার সহায়, তাই সে এখনো বেঁচে আছে। তবে এমন বিষ কিছুতেই কোনো সাধারণ মানুষের কাছে থাকতে পারবে না। কি বলছেন রাজবৈদ্য মশাই? আমি কিছুই বুঝতে পারছি না। দয়া করে বলুন, রাজকন্যা মায়া কিভাবে সুস্থ হবে? আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি আমার সাধ্যমতো বিষের কাটান দেওয়ার চেষ্টা করেছি, তাই তো রাজকন্যা মায়া এখনো বেঁচে আছে। তবে তার শরীর যেদিন বিষের প্রভাব মুক্ত হবে সে কেবল সেদিনই চোখ খুলবে। তবে এই প্রভাব কি করে কাটবে তা কেবল যে বিষ দিয়েছে সেই জানে, আর কেউ না। তবে কি আমার কন্যা প্রাণ থাকতেও মৃত হয়ে বেঁচে থাকবে? হায় নিয়তি, এ তোমার কেমন বিচার? অধৈর্য হবেন না মহারাজ, সুদিনের সূর্য উঠবেই। সামান্য হাওয়া যেমন মেঘকে ভাসিয়ে নিয়ে যায়, সময় তেমনি করে আপনার দুঃখ কষ্টকে ভাসিয়ে নিয়ে যাবে। আমি আসি মহারাজ। ওদিকে সন্ন্যাসিনী আরো ফায়দা লুটে নিল। সে রাজার উপরেও তার মন্ত্র খাটাতে শুরু করলো। ওম হ্রিং ক্রিং চামুহা চমনহ। ওম চামুন্ডা, যা বলেছি তাই কর না। যা যা যা, আর অত্যাচারী রাজাকে শায়েস্তা কর। রানীদের আর্তনাদ, প্রজাদের রাজ্য দেখ। হোক মায়ানগরী এক লোহময় মরুভূমি। সন্ন্যাসিনীর মন্ত্রে চোখের পলকে রাজার সারা শরীরে গুটি গুটি বসন্ত দেখা দিল। সে চিৎকার করতে শুরু করলো, কিন্তু তার ভয়ঙ্কর রূপে কোনো রানী তার কাছে গেল না। রাজার অবর্তমানে আমার কথাই শেষ কথা। রাজ্যের অবস্থা যেহেতু এখন সংকটময়, সেহেতু সিদ্ধান্ত নিতে হবে আমাকেই। মহারাজের এমন ভয়ানক অবস্থা, কোনো রানী কি তার সেবা করতে চাও? না বর্দি, আমরা মহারাজকে ভালোবাসি, কিন্তু চোখের সামনে তাকে এভাবে কষ্ট পেতে দেখলে সহ্য করতে পারবো না। আপনি বরং একজন দাসী আর রাজবৈদ্যকে নিয়ে আলাদা একটা কক্ষে থাকার ব্যবস্থা করে দিন। সকলের তাই মতামত। বেশ, তাহলে তাই হোক। মহারাজের অবস্থা আমি প্রতিনিয়ত সবাইকে জানিয়ে দেব। মহারাজকে নিয়ে একজন দাসী আর রাজবৈদ্য আলাদা একটা কক্ষে বসবাস করতে শুরু করলো।
কিন্তু না রাজকন্যা মায়ের কোনো পরিবর্তন দেখা গেল, আর না রাজার কোনো উন্নতি হলো। এইসব কি হচ্ছে বড়দি? মহারাজ কিংবা রাজকন্যা মায়া কারোর তো কোনো উন্নতি হচ্ছে না। এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। আর কোনো উপায় নেই রে। আমি রাজ্যে এখনই ঘোষণা করে দিচ্ছি যে মহারাজার রাজকন্যাকে যে সুস্থ করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দান করা হবে। মহারানীর এমন ঘোষণা চোখের পলকে সকলের কাছে পৌঁছে গেল। কি হচ্ছে এই রাজ্যে? রাজার এমন অবস্থা হলে রাজ্য কেমন করে চলবে? রাজবৈদ্য যেখানে রাজাকে সারিয়ে তুলতে পারছে না, সেখানে আমরা তো কোনো ছাড়, আমরাও পারবো না। আমাদের কপালে যে কি আছে? রাজ্য থেকে হয়তো এবার পালাতে হবে, কারণ রাজা নেই মানেই তো রাজ্য যুদ্ধ হবে, রাজায় রাজায় যুদ্ধ হবে, আর উলুখাগড়ার প্রাণ যাবে। ওদিকে খবরটা কানে গেল রাজকুমারেরও। সে বড্ড ভাবনায় পড়ে গেল। না না, এ কিছুতেই হতে পারে না। রাজকন্যা মায়াকে বাঁচাতে হবে। আমি আসবো মায়া, আমি আসবো মায়ানগরীতে। এবার কেউ বাঁচতে পারবে না ওদের। রাজবাড়িতে এবার আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো। না, এসব আমি কি শুনলাম? মহারাজার মায়া দুজনেই অসুস্থ। সৃষ্টিকর্তা, তুমি ওদেরকে সুস্থ করে দাও। তুমি নিশ্চয় কাউকে নিরাশ করো না। আমি জানি তুমি ওদেরকে আবার সুস্থ করে দেবে। তো বন্ধুরা, এবার কি হবে? রাজকুমার কি পারবে রাজকন্যা আর মহারাজকে সন্ন্যাসিনীর মায়াজাদু থেকে মুক্ত করতে? আর ছোট রানী বা কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রাসাদে ফিরে আসতে? এইসব কিছু জানতে হলে পরের পর্বে চোখ রাখো।